ছাত্রীরা আমরা তাপ অধ্যায় পড়ছিলাম। তো আগের দিন আমরা তাপের সূত্র যেগুলো রয়েছে, আপেক্ষিক তাপ কাকে বলে, তারপর কি করে আমরা তাপের যে সূত্রটা অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ কিউ এর পরিমাণ নির্ণয় করব সেটা আমরা শিখেছি। তো তোমাদের বইয়ের পেজ নাম্বার 32-তে দেখো একটা তালিকা রয়েছে, সেই তালিকাটা দেখো এখানটায় তোমাদের পূরণ করতে বলা হয়েছে। তো এই তালিকাটা আমরা পূরণ করব, আমি আমার মতন করে করছি, তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা বইতে তালিকাটা ফুলফিল করে নেবে। তো প্রথমে কি রয়েছে, বস্তু বা পদার্থের উপাদানের নাম, তার ভর, গ্রামে তার ভর, ভর মানে তো এম দিয়ে আমরা ইন্ডিকেট করি জানোই। আপেক্ষিক তাপ এস, তার একক কি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস T2 - T1 ডিগ্রি সেলসিয়াস। গৃহীত বা বর্জিত তাপ মানে কিউ ক্যালোরি, তার সূত্রটা আমরা কি পড়েছিলাম আগের দিন, কিউ ইকুয়ালস টু MST। টি এর স্থলে আমরা কি লিখি, T2 - T1, মানে তাপমাত্রার তারতম্য, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা 200 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম নিই, আর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 0.21, এবারে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি 100 - 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কত হচ্ছে, ডিফারেন্সটা 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূত্রের মধ্যে বসিয়ে কত পাচ্ছি, কিউ এর স্থলে কিউ ইকুয়ালস টু আমরা জানি MST, আর এই 200 গুণন 0.21, 200 ইন্টু 0.21 ইন্টু 70, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 2940, এটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তামার ক্ষেত্রেও তাই, তামার ক্ষেত্রে ভর 400, আলাদা যদি কোনো ভর দেয় তাহলে সেটা তোমরা বসিয়ে অঙ্কটা করবে। আমরা জানি তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। তাহলে উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস যদি 90 - 50 হয়, সেটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে যদি অঙ্ক আসে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বিয়োগ করবে। এক্ষেত্রে 40 হয়েছে, তাহলে কিউ এর পরিমাণ কত হচ্ছে, 400 ইন্টু 0.09 ইন্টু 40, অর্থাৎ 1440 ক্যালোরি। এবারে সীসার ক্ষেত্রে যদি ভর নিই আমরা, সীসার 100 গ্রাম, তোমাদের বইতে যেটা রয়েছে, বইতে রয়েছে সীসা 600 গ্রাম, তোমরা 600 গ্রাম বসিয়ে করবে। এর আপেক্ষিক তাপ কত, 0.03, আর তাপমাত্রার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যে তফাৎটা রয়েছে 80 - 40, অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিউ ইকুয়ালস টু 100 গুণন 0.03 গুণন কত 40, তাপমাত্রার ডিফারেন্স, তাহলে কত হলো, গুণ করে 120। রূপার ক্ষেত্রে যদি আমরা 300 গ্রামের রূপা নিই, তার আপেক্ষিক তাপ হচ্ছে 0.05, এবং টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে 35 - 25 ডিগ্রি যদি সেলসিয়াস হয়, তাহলে বিয়োগ করলে কথা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা ওই সূত্রের মধ্যে বসালে এখানটায় পাচ্ছি কি ইকুয়ালস টু 300 ইন্টু 0.05 ইন্টু 10, তাহলে আমরা গুণ করছি, গুণ করে পাচ্ছি 150 ক্যালোরি। তাহলে এইভাবে করে আমরা কিন্তু অঙ্কগুলো করব। যদি ছোটোখাটো সমস্যা তোমাদের দেয় করতে, সলভ করতে, অঙ্ক করতে, তাহলে তোমরা কিন্তু সূত্র লিখে মানগুলো বসে এইভাবে করে করবে। সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএসে কনভার্ট করা তোমরা জানোই, তো সেইভাবে করে করবে। এবার আমরা আলোচনা করব অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণাটা আমরা নেওয়ার চেষ্টা করব। কোনো পদার্থ 3টে অবস্থায় থাকতে পারে মূলত আমরা জানি। আরেকটা স্টেট রয়েছে, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, প্লাজমা স্টেট, তো সেটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আপাতত আমরা যে 3টে স্টেটের কথা, পদার্থের অবস্থার কথা আলোচনা করব, সেটা হচ্ছে কঠিন, তরল, আরেকটা কি গ্যাসীয়। যেমন জল বরফের আকারে কঠিন অবস্থায় থাকে, তরল অবস্থায় জল এবং জল কি হয়, এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় বাষ্পের আকারে থাকে আমরা জানি। প্রথমে সলিড যদি আমরা বলি, জলের সলিড রূপটা কি, বরফ বা আইস যেটা আমরা ফ্রিজে তৈরি করে থাকি। আর তরল বা লিকুইড ফর্মে কি থাকে, জল যেটা আমরা খাই। আর বাষ্পীভূত আকারে কীরকম হয়, স্টিম বা ভেপার। ওই যে তোমরা মাদেরকে বা তোমরা নিজেরাও কখনো যদি চা করে থাকো, তাহলে দেখবে কি জলটা ফুটে কিছুটা জল কমে গেল, তার মানে সেই জলটা কোথায় গেল, বাষ্পীভূত হয়ে গেল। তাহলে জলটা কি হয়েছে, স্টিম করার সময় বায়বীয় অবস্থায় বাষ্পের আকারে থাকে। তাহলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল, তরল অবস্থা থেকে বায়বীয়, আবার তরল থেকে কঠিন বা বায়বীয় অবস্থা থেকে তরলে পরিবর্তিত হওয়ার যে ঘটনা, তাকে বলে অবস্থার পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন বলতে আমরা কি বুঝি,
যদি আমরা শর্টে বলি, পদার্থের যে কোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াকে পদার্থের অবস্থার পরিবর্তন বলে। আবার বলছি, পদার্থের যে কোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াকে পদার্থের অবস্থার পরিবর্তন বলে। তো কঠিন পদার্থের তাপ ডেল্টা প্রয়োগ করলে উষ্ণতা বাড়তে থাকে, একটা নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, আরও তাপ প্রয়োগ করলে ওই তরল বাষ্পে পরিণত হয়। আবার বিপরীতভাবে যদি তাপ নিষ্কাশন করা যায়, মানে তাপটা বের করে নেওয়া যায়, তাহলে কি হয়, বায়বীয় পদার্থ তরলে পরিণত হবে এবং তরল পদার্থ কঠিনে পরিণত হবে। এই ব্যাপারে একটা রেখাচিত্র ভালো করে তোমরা খেয়াল করবে। কঠিন পদার্থ তাপ দেওয়া হচ্ছে, এই দেখো প্লাস, তাহলে কি হচ্ছে, কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হলো, তরল পদার্থকে তাপ দেওয়া হচ্ছে গ্যাস, ঠিক আছে, গ্যাসে পরিণত হলো। আবার উল্টো চিত্রটা দেখো, রেখাচিত্রটার মধ্যে গ্যাসের থেকে তাপ এই যে মাইনাস করা হলো, নিষ্কাশিত করা হলো, গ্যাসটা কি হয়ে গেল, ঠান্ডা হয়ে তরলে পরিণত হলো। তরলকে যদি আবার ওখান থেকে আমরা তাপটা বের করে নিই, সেটা কি হয়ে যায়, কঠিনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তাহলে তোমরা দেখে এই যে ফ্রিজের মধ্যে জল ঢুকিয়ে দিলে আইস ট্রেতে কি হয়ে যায়, বরফে পরিণত হয়ে যায়। তাহলে এগুলো বাস্তব তোমাদের দেখা অভিজ্ঞতা, ভালো করে পড়ার সাথে মিলিয়ে নিয়ে তোমরা পড়বে। এবারে দেখো, ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে। এমন কিছু পদার্থ আছে যারা তিনটে অবস্থায় থাকতে পারে না, যেমন আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন ইত্যাদি। এই সমস্ত কঠিন পদার্থকে উত্তপ্ত করলে এরা সোজাসুজি বাষ্পে পরিণত হয়। তোমরা ন্যাপথলিন দেখো না, কোথাও রেখে দিলে পরে ওটা অটোমেটিক্যালি সাইজে ছোট হতে হতে একটা সময় ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি হলো, ন্যাপথলিনটা কোথায় গেল, ওটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেল। এবারে আমরা আলোচনা করব গলন ও কঠিনীভবন। গলনটাকে, গলন বা মেল্টিং হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। কঠিন পদার্থের গলন একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, মনে রাখবে। কঠিন পদার্থের গলনটা কি হয়, একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। কঠিন পদার্থটি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তরলে পরিণত হয় ততক্ষণ ওই তাপমাত্রা স্থির থাকে, ওই নির্দিষ্ট উষ্ণতাকেই ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কাকে বলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে সেই উষ্ণতাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, গন্ধকের কত 115 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা আলোচনা করব কঠিনীভবন বা সলিডিফিকেশনটা কি। একটা নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বা হিমায়ন বলে। তরল পদার্থের কঠিনীভবন একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। তরল পদার্থটি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কঠিনে পরিণত না হয় ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, ওই নির্দিষ্ট উষ্ণতাকে তরল পদার্থের হিমাঙ্ক বলে। তাহলে হিমাঙ্কটা কি আমাদের জানতে হবে। হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্টটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। আবার বলছি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। বুঝতে পেরেছ? এবারে দেখো, কয়েকটা জিনিস আমি আলোচনা করি। কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এগুলো তো তোমরা দেখেইছো, কমন জিনিস। আবার বলছি নামগুলো, কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি। তো কিছু কিছু পদার্থ আছে যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এই যে এই জিনিসগুলোর নাম বললাম, এগুলোর নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। তাপমাত্রার একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে এদের গলন শুরু হয়। যেমন মাখন 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 33 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে গলে যায়। আবার গলিত মাখন থেকে তাপ যদি আমরা নিষ্কাশন করে নিই তাহলে কিন্তু তা 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে জমে আবার কঠিনে পরিণত হয়ে যায়। এই সব পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্কের মান কিন্তু সমানও হয় না। তো কয়েকটা পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক কি আছে আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম। তো আরেকবার আমি নামগুলো উল্লেখ করছি। বরফের গলনাঙ্ক হিমাঙ্ক সেম 0 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো। পারদের কত, সেম গলনাঙ্ক হিমাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস।
তামার কত 1038°C গলনাঙ্ক এবং হিমাঙ্ক, সোনার কত 1063°C, আর ঢালাই লোহার 1200°C প্রায়। তাহলে এই যে সোনা এবং ঢালাই লোহা এগুলোর যেহেতু গলনাঙ্ক হিমাঙ্ক এত বেশি, ওই জন্যই আমরা অলংকার হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে গলনে আর কঠিনী ভবনে আয়তনের পরিবর্তন। অধিকাংশ কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, ফলে কি হয় ওই সব পদার্থের ঘনত্ব কমে যায়, যেমন তামা, রূপা, মোম ইত্যাদি। ঠিক আছে, কিন্তু বরফ, ঢালাই লোহা, পিতল প্রভৃতি কিছু পদার্থের ক্ষেত্রে গলনে কিন্তু আয়তন কমে যায়, ফলে ওই সব পদার্থের কি হয় বলো তো, ঘনত্ব বেড়ে যায়। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, ফলে বরফের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম হয়। আবার তরল মোম কিন্তু কঠিনে পরিণত হলে আয়তনে কমে, ফলে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে বেশি, মনে রাখবে। তো জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা রয়েছে আবার অসুবিধাও রয়েছে। সুবিধাটা কি দেখো, শীতপ্রধান দেশে বায়ুমণ্ডলের উষ্ণতা 0°C নিচে নেমে যায়, এটা আমরা জানি, এবং জলাশয়ের উপরের দিকে জল জমে বরফে পরিণত হয়ে যায়, তাই না, এবং ভাসতে থাকে। নিচের জলের তাপমাত্রা কি হয় বলো তো, নিচের জলের তাপমাত্রাটা কমতে কমতে 4°C আসলে ওই জলের ঘনত্ব তখন সর্বাধিক হয়, এই জন্য ওই জল কখনো উপরে এসে বরফে পরিণত হয় না। এজন্য শীতপ্রধান দেশে কি হয় বলো তো, জলাশয়গুলির উপরে বরফ থাকলেও নিচে জল থাকে এবং জলচর প্রাণীরা কিন্তু ওইভাবে করেই বেঁচে থাকতে পারে। এবার অসুবিধাগুলো আমি আলোচনা করছি। শীতপ্রধান দেশে শীতকালে জলের পাইপে জল জমে বরফে পরিণত হয়ে যায়, এর ফলে কি হয়, জলের আয়তন বেড়ে যায় এবং পাইপে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং পাইপটা কি হয়, ফেটে যায়। আরেকটা কি ঘটনা হয়, শীতপ্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, ফলে রেডিয়েটরে প্রচণ্ড চাপ পড়ে আর রেডিয়েটরটা ফেটে যায়। পাহাড়ে কি হয়, অনেক সময় পাথরের মাঝখানে থাকা জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, এতে অনেক সময় কি হয়, পাথর ফেটে যায়। ঠিক আছে, এতে অনেক সময় কি হয়, পাথরগুলো পাহাড়ে ফেটে যায়। এই কারণেই পাহাড়ে মাঝে মাঝে ধস নামে, মনে রাখতে হবে। কোনো কোনো তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অর্থাৎ ঘনত্ব কমে যায়। এই রকম কয়েকটি কঠিন পদার্থ কি কি বলতো, ঢালাই লোহা, পিতল। তো পিতলের মূর্তি তোমরা দেখেছো না, পিতলের মূর্তি তৈরি করার সময় পিতলকে গলিয়ে ছাঁচে ঢালা হয়। গলিত পিতল যখন জমে কঠিনে পরিণত হয় তখন আয়তনে বেড়ে ছাঁচটিকে সম্পূর্ণভাবে ভরাট করে ফেলে এবং অবিকল ছাঁচের আকার পায়। এই জন্যই মূর্তি তৈরি করতে পিতল ব্যবহার করা হয়। মনে রাখবে, তোমাদের বইয়ের পেজ নাম্বার 33-তে এই জায়গাগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, 33, 34 এই জায়গাগুলো ভালো করে পড়বে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে ছবিটা, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখেছো, এইটাই হচ্ছে শীতপ্রধান দেশে শীতের সময় জলচর প্রাণীদের জীবনযাপন। ঠিক আছে, তাহলে এইটুকু ভালো করে আজকে পড়বে তোমরা, আমার ভিডিওটার সাথে মিলিয়ে বইটাকে ভালো করে পড়বে। পরের দিন আমি বাকি অংশগুলো তোমাদেরকে পড়াবো এবং বোঝাবো। আর কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে, গলনাঙ্ক কাকে বলে, গলন কঠিনী ভবনের উদাহরণগুলো কি কি, হিমাঙ্ক কাকে বলে, তারপরে পুনঃশীলী ভবনটা তো পরের দিন পড়াবো, লিনতাপ কাকে বলে, এগুলোও পড়াবো তোমাদের। বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো এর সাথে সাথে তৈরি করতে হবে বইটাকে ভালো করে পড়ে। তাহলে আজকের পড়া এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।